সত্য জানবো, সত্য বলবো এবং সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে, আর সেটা শুনলে আপনার মাথা ঘুরবে। কারণ মধ্যপ্রাচ্যে যা চলছে সেটা এখন আর শুধু ইসরায়েল আর ইরানের লড়াই না, এটা এখন একটা বিশাল দাবার বোর্ড হয়ে গেছে, যেখানে একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, মাঝখানে পাকিস্তান মধ্যস্থকারী হয়ে বসে আছে, আর পেছন থেকে রাশিয়া নিজের চাল চলে যাচ্ছে চুপচাপ। আর এই পুরো খেলায় এমন কিছু ঘটনা ঘটেছে যেটা দেখে খোদ ডোনাল্ড ট্রাম্পে নিজের দেশে আমেরিকার ভেতরেই এমন একটা রহস্য তৈরি হয়েছে, যেটার জবাব আমেরিকার এফবিআইও এখনও খুঁজে পাচ্ছে না। তো আজকে সব কিছু একটু ধীরে সুস্থে গুছিয়ে বলবো, কোনো তাড়াহুড়ো নেই, বসে থাকো, পুরোটা শোনো বন্ধুরা। দেখুন, এটা শুনতে অনেকটা সিনেমার মতো লাগলেও এটা সত্যি ঘটনা। 2022 থেকে 2026 সালের মধ্যে আমেরিকার সবচেয়ে সংবেদনশীল সেক্টরগুলোতে, মানে পারমাণবিক প্রোগ্রাম, মহাকাশ গবেষণা আর ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই তিন জায়গায় যারা কাজ করতেন তাদের মধ্যে 11 জন বড় বিজ্ঞানী হঠাৎ করে কোথায় যে গেলেন কেউ জানে না। মানে ঠিকঠাক বললে তারা মিসিং, সরকারি ভাষায় তাদের হদিশ নেই। এখন ব্যাপারটা কতটা গুরুতর সেটা একটু ভাবো। যিনি পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত ছিলেন, যিনি স্পেস রিসার্চ কাজ করতেন, যিনি আমেরিকার মিলিটারি ডিফেন্স সিস্টেমে ডিজাইন করতেন, এরা কোনো সাধারণ মানুষ না। এদের সম্পর্কে সরকারের কাছে সব ধরনের তথ্য থাকার কথা। কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, সব কিছু। কারণ এই মাপের বিজ্ঞানীরা সিকিউরিটি ক্লিয়ার্ড মানুষ, তাদের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করা হয় নিয়মিত। তারপরেও 11 জন হাওয়া একসাথে না, আলাদা আলাদা সময়ে, কিন্তু যখন হিসেব মেলানো হচ্ছে তখন দেখা যাচ্ছে 11 জনেরই হদিশ নেই। এফবিআই তদন্ত শুরু করেছে, ট্রাম্প নিজে এফবিআইয়ের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন, কিন্তু এখনও কোনো সুরাহা নেই। কিন্তু কিছু রিপোর্টে বলা হচ্ছে হয়তো কয়েকজন মারা গেছেন, হয়তো অ্যাক্সিডেন্টে, হয় অন্য কোনোভাবে, কিন্তু বাকিরা কোথায় সেটার কোনো জবাব নেই। এখন বন্ধুরা, প্রশ্ন হচ্ছে এই সময় এটা ঘটছে কেন? মানে এই মুহূর্তে যখন আমেরিকা ইরানের সাথে একটা টানটান পরিস্থিতিতে আছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, ঠিক এই সময়ে আমেরিকার পারমাণবিক বিশেষজ্ঞরা নিখোঁজ। এটা কি সিরেফ কাকতালীয়, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? কেউ বলছেন চীনের হাত থাকতে পারে, চীন দীর্ঘদিন ধরে আমেরিকার প্রযুক্তিগত তথ্য চুরির চেষ্টা করে, বিজ্ঞানীদের টাকার বিনিময়ে বা অন্য কোনোভাবে নিজেদের দিকে টেনে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে। কেউ বলছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে, আর কেউ কেউ আবার ভয়াবহ থিওরি দিচ্ছেন যে এটা আমেরিকার ভেতর থেকে কেউ করাচ্ছে, অর্থাৎ ইনসাইডার থ্রেট। কিন্তু এই মুহূর্তে কোনো নিশ্চিত তথ্য নেই। এফবিআই তদন্ত শুরু করছে, আর ট্রাম্প এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। কারণ এই বিজ্ঞানীদের কাছে যে তথ্য ছিল সেটা শত্রুর হাতে গেলে বন্ধুরা আমেরিকার জন্য সেটা বিপজ্জনক হতে পারে। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি, যেটা বড় আপডেট আসছে। ওমানে প্রথম দফা আলোচনা হয়েছিল, সেটা কিছুটা ইতিবাচক ছিল, অন্তত পরিবেশটা উষ্ণ ছিল। এবার দ্বিতীয় দফার জায়গা হিসাবে পাকিস্তানের নাম উঠে এসেছে। পাকিস্তান নিজেও এই ভূমিকা নিতে খুব আগ্রহী, কারণ মধ্যপ্রাচ্যের এই সংকট নিজেকে একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করার একটা, বলতে পারেন যে, বড় সুযোগ পাকিস্তানের জন্য। আমেরিকার ডেলিগেশন রওনা হয়েছে বলে খবর আসছে দ্বিতীয় দফার বৈঠকের জন্য, কিন্তু ঠিক কখন পৌঁছাবে, নাকি আদৌ পৌঁছাবে কিনা সেটা নিয়ে বর্তমানে ধোঁয়াশা আছে। এই দিকটায় আমেরিকা পুরোপুরি রাজি। ট্রাম্প চান আলোচনা হোক, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ইরান রাজি না বন্ধুরা, এবং ইরান কেন রাজি না সেটা বুঝতে হলে তোমাকে ট্রাম্পের একটা বিশেষ স্বভাবটা বুঝতে হবে। ট্রাম্প একই সময়ে দুটো কাজ করেন। একদিকে বলেন আসুন আলোচনায় বসি, শান্তি এই পূর্ণ আর সমাধান করি, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যদি আলোচনায় না আসো তোমাদের ওপর পাওয়ার প্ল্যান্টের যে সেগুলো উড়িয়ে দেব, সেতু ধ্বংস করব, পরিণতি ভোগ করতে হবে। তো এই দুটো কথা কিন্তু একসাথে যায় না। তুমি যদি কাউকে বলো যে চলো কথা বলি, আর তার সাথে বলো যে না আসলে তোমার বাড়ি জ্বালিয়ে দেবো, তাহলে সেটা আর কথা বলার আমন্ত্রণ থাকে না, সেটা হয়ে যায় হুমকির আড়ালে আত্মসমর্পণের নির্দেশ। বন্ধুরা, ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ, যিনি প্রথম দফার আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সরাসরি বলে দিয়েছেন আমরা চাপের মুখে আলোচনায় বসবো না, কথা বলতে চাইলে সমতার ভিত্তিতে আসো, হুমকি দিয়ে আমাদের আলোচনা টেবিলে ডেকে সেটাকে আত্মসমর্পণের টেবিলে সেটা বানিও না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ ইরান বহুবার দেখেছে যখনই তারা আমেরিকার সাথে সমঝোতা করতে গেছে, পরে সেই সমঝোতাকে ব্যবহার করা হয়েছে আরও বড় চাপ তৈরি করতে। 2015 সালের ঘটনায় তুমি নাও, পারমাণবিক চুক্তির কথাটা মনে করো। জেসিপিওএ ইরান সব শর্ত মানল, সব পরিদর্শন করতে দিল, আর ট্রাম্প 2018 সালে এককভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেলেন। এরপর আবার সেই একই ট্রাম্প বলছেন যে আলোচনায় বসো। ইরানের কাছে এটা বিশ্বাসযোগ্য না।
তাছাড়া গালিবাফ আরও একটা কথা বলেছেন, যেটা মনে রাখার মতো। তিনি বলেছেন, গত 2 সপ্তাহে আমরা যুদ্ধের ময়দানে এমন নতুন কৌশল তৈরি করেছি যা আমেরিকাকে অনেক কষ্টে ফেলবে। এটা ফাঁকা হুমকি না, ইরান সত্যি এই 2 সপ্তাহ ধরে নিজেদের পুনর্গঠনই করছে। তাই এই মুহূর্তে পরিস্থিতিটা হলো যে আমেরিকা যেতে রাজি, পাকিস্তান ঘর সাজিয়ে বসে আছে, কিন্তু ইরান দরজায় দাঁড়িয়ে বলছে আগে হুমকি বন্ধ করো, তারপর কথা। সিজফায়ারের মেয়াদ শেষ হওয়ার আগে এই জট না খুললে যুদ্ধ আবার শুরু হতে পারে। বন্ধুরা, আরেকটা বিশেষ রিপোর্টে আসি। এটা আহ, ইরানের কেন্দ্রীয় ব্যাংকে ডলার সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প। তো এটা শুনতে যতটা সাধারণ লাগছে, ব্যাপারটা ততটা সাধারণ না। একটু বুঝিয়ে বলি। দেখুন, ইরান একটা তেল সমৃদ্ধ দেশ, এটা আমরা সবাই জানি, কিন্তু তেল বেচে যে টাকা আসে সেটা মূলত ডলারে আসে। আর সেই ডলার ইরাকের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে, মানে ইরাকের নিজের টাকা, কিন্তু সেটা আমেরিকার ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে যায়। এই পুরো ব্যাপারটা তৈরি হয়েছিল 2003 সালে, যখন আমেরিকা ইরাক দখল করেছিল। সেই সময় থেকে ইরাকের অর্থব্যবস্থাকে কার্যত আমেরিকার নিয়ন্ত্রণেই রাখা হয়েছে বলতে পারেন। তো এই ব্যবস্থার মানে হলো যে আমেরিকা যদি চায় যে কোনো সময় ইরাকের ডলার সরবরাহ চোখ করে দিতে পারে, মানে বন্ধ করে দিতে পারে। আর ট্রাম্প সেটাই করছেন। কিন্তু কারণটা কি? এখানেই আসল মজা। কারণটা হলো ইরাকে ট্রাম্পের পছন্দের প্রধানমন্ত্রী বসানো যাচ্ছে না। মানে সরাসরি বললে ইরাকের মানুষ, ইরাকের পার্লামেন্ট, ইরাকের রাজনৈতিক দলগুলো মিলে যে প্রধানমন্ত্রী ঠিক করেছে, সে ট্রাম্পের পছন্দের মানুষ না। ট্রাম্প চান অন্য একজন বসুক যিনি ওয়াশিংটনের কথা শুনবেন। সেটা না হওয়ায় ট্রাম্প রেগে গিয়ে ইরাকের ব্যাংকের ডলার বন্ধ করে দিয়েছেন। এটা ঠিক কতটা নির্লজ্জ ব্যাপার সেটা একটু ভাবো। একটা স্বাধীন দেশ তার নিজের প্রধানমন্ত্রী বেছে নিচ্ছে, আর আমেরিকা বলছেন না, তোমার প্রধানমন্ত্রী তোমার পছন্দের হতে হবে, আমার পছন্দের হতে হবে, না হলে তোমার ব্যাংকে টাকা দেব না। এটা কি সার্বভৌমত্বের অপমান না? এটা কি গণতন্ত্রের বিরোধিতা না? কিন্তু আমেরিকা এই কথাগুলো শুধু অন্যদের বলার জন্য রেখে দিয়েছে, নিজের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। এখন এই সিদ্ধান্তের পরিণতি কি হতে পারে সেটা একটু ভাবা দরকার। ইরাকের বাজারে ডলারের সংকট তৈরি হবে। দিনার, যে ইরাকের কারেন্সি আছে দিনার, সেটা দুর্বল হবে, জিনিসপত্রের দাম বাড়বে, সাধারণ ইরাকি মানুষ কষ্ট পাবে। কিন্তু ট্রাম্পের কাছে সেটা কোনো বিষয় না। তার কাছে বিষয় হলো ইরাকে এমন একজন প্রধানমন্ত্রী থাকতে হবে যিনি বলবেন হ্যাঁ স্যার, জি স্যার, এরকম বলবেন। তো আগের প্রধানমন্ত্রী সেটাই করতেন, কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। ইরাকের রাজনীতিতে ইরানপন্থী যে শক্তি আছে, সেই ইরানপন্থী শক্তিগুলোই অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এই শক্তিগুলো চায় ইরাক থেকে আমেরিকান সৈন্য সরে যাক, আমেরিকার তেল কোম্পানিগুলো যারা ইরাকের তেল ক্ষেত্রে কাজ করছে তারা চলে যাক। আর এটাই ট্রাম্পের আসল ভয়। ইরাকে আমেরিকার যে তেল বিনিয়োগ আছে সেটা বিশাল। বছরের পর বছর ধরে আমেরিকান কোম্পানিগুলো ইরাকের মাটি থেকে তেল তুলছে। যদি ইরানের ইশারায় চলা একটা সরকার ক্ষমতায় আসে, তাহলে এই সব কোম্পানিকে বেরিয়ে যেতে বলা হতে পারে। সেটা হলো আমেরিকার কোটি কোটি ডলারের ব্যবসা মাটি হয়ে যাবে। তাহলে ট্রাম্পের এই ডলার বন্ধের সিদ্ধান্তের আড়ালে একটা ব্ল্যাকমেলিং। দেখুন, আমার কথা মতে চলো, না হলে তোমার অর্থনীতি শেষ করে দেব। কিন্তু এই ধরনের চাপে সাধারণত উল্টো ফলই হয়। ইরাকের মানুষ আরও বেশি আমেরিকা বিরোধী হয়ে ওঠে, ইরানপন্থী শক্তি আরও সমর্থন পায়, আর শেষমেশ আমেরিকাকেই ইরাক থেকে বের হতে হয়। তাছাড়া ইরাকে থেকে আরেকটা বড় খবর এসেছে। আমেরিকার দূতাবাস থেকে সেখানে থাকা আমেরিকার নাগরিকদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে ইরান সমর্থিত সশস্ত্র যে গোষ্ঠীগুলো আছে যে কোনো সময় ইরাকের ভেতরে আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। আমেরিকান সামরিক ঘাঁটি, দূতাবাস এবং যেখানে আমেরিকান কর্মীরা থাকে, এই সব জায়গা বিপদে আছে। তাই যারা ইরাকে আছেন তাদের বলা হয়েছে তাৎক্ষণিকভাবে নিরাপদ জায়গায় সরে যেতে এবং ইরাক ভ্রমণ আপাতত এড়িয়ে চলতে। এই সতর্কতাটা বলে দিচ্ছে যে ইরাকে আমেরিকার অবস্থান কতটা নড়বড়ে হয়ে পড়েছে। বন্ধুরা, এবার আসিস আরেকটা বড় আপডেটে। সেই খেলোয়াড়ের কাছে যাকে সবাই দেখছে কিন্তু কেউ সরাসরি মোকাবেলা করতে পারছে না, আসলে রাশিয়া। বন্ধুরা, সিজফায়ার হয়ে গেছে, যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু রাশিয়া কি থেমেছে? না। আমেরিকা আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য এসেছে যে রাশিয়া এখনও ইরানের নিয়মিত সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। শুধু অস্ত্র দিচ্ছে না, তার চেয়ে অনেক বেশি কিছু করছে। রাশিয়া আমেরিকার যুদ্ধজাহাজের রিয়েল টাইম লোকেশন ইরানকে জানাচ্ছে, মানে পারস্য উপসাগরে আমেরিকার যে বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার ঠিক কোথায় আছে সেটা রাশিয়ার স্যাটেলাইট ট্র্যাক করে ইরানকে জানিয়ে দিচ্ছে। যুদ্ধের পরিভাষা এটাকে বলে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং। এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এই তথ্য দিয়ে ইরান তার মিসাইল প্রোগ্রামিং করতে পারে।
আক্রমণের পরিকল্পনা করতে পারে। শুধু তাই না বন্ধুরা, রাশিয়ার স্যাটেলাইট থেকে মার্কিন সামরিক ঘাঁটির ছবি তোলা হচ্ছে এবং সেগুলো ইরানের সাথে শেয়ার করা হচ্ছে। ঘাঁটির বিন্যাস কেমন, কোথায় কি আছে, কোন দিক থেকে আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে, এই সব তথ্য স্যাটেলাইট ছবি এবার বিশ্লেষণ করে পাওয়া সম্ভব। এবং তৃতীয় যে বিষয়টা, রাশিয়া ইরানের মিসাইল প্রোগ্রামকে আরও উন্নত করতে সাহায্য করছে বন্ধুরা। যুদ্ধের সময়ও করেছিল, এখনও করছে। ইরানের মিসাইল ভান্ডার রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় ক্রমশ বাড়ছে এবং আরও নির্ভুল হচ্ছে। এই তিনটে বিষয় জানার পর আমেরিকা, ইসরায়েল রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে, যেটা কারেন্ট আপডেট আসছে। বলা হয়েছে যে ইরানকে সাহায্য করা বন্ধ করো, কিন্তু এটা কতটা কার্যকর হবে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ রাশিয়া কেন ইরানকে সাহায্য করছে সেটা বুঝতে হলে একটু বড় ছবিটাও আপনাদের দেখতে হবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ করছে, সেই যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে। আমেরিকার সেই সাহায্যের কারণেই ইউক্রেন এতদিন ধরে রাশিয়াকে আটকে রাখতে পারছে। তাহলে রাশিয়া কেন আমেরিকার শত্রুকে সাহায্য করবে না? এটা রাশিয়ার কাছে একটা পাল্টা চাল বলতে পারেন। তুমি আমার শত্রুকে সাহায্য করো, আমি তোমার শত্রুকে সাহায্য করব। এই সহজ যুক্তিতে রাশিয়া ইরানকে সাহায্য করছে। আর আমেরিকার পক্ষে এটা থামানো সহজ না, কারণ রাশিয়াকে চাপ দিতে গেলে ইউক্রেন যুদ্ধে ছাড় দিতে হতে পারে, আর সেটা করতে আমেরিকা রাজি না। এই জটিল সমীকরণের মধ্যেই ইরান আমেরিকা পরিস্থিতি আরও জটিল হচ্ছে, এটাও আপনাদেরকে বলে রাখি বন্ধুরা। আরেকটা জব্দ হওয়া জাহাজের আপডেটে আসি, যেটা গত 24 ঘন্টায় বিশাল ভাইরাল হয়েছে। কিছুদিন আগে আমেরিকা ইরানের একটা মালবাহী জাহাজ আটক করে, জাহাজের ক্রু মেম্বারদেরও আটকে রাখা হয়েছে। ইরান এই নিয়ে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই জাহাজে জব্দ করা আতঙ্কবাদীদের কাজ, এটা ডাকাতি, এটা সিজফায়ারের খোলা লঙ্ঘন। অবিলম্বে জাহাজ এবং ক্রু মেম্বারদের ছেড়ে দিতে হবে, আর না হলে পরিস্থিতি মারাত্মক হবে। এই ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে আপনাদের। দেখুন, আমেরিকা দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরে এবং ওমান সাগরে ইরানি জাহাজ আটক করে আসছে। সাধারণত অজুহাত দেওয়া হয় যে জাহাজে তেল পাচার হচ্ছে বা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু ইরানের দাবি এটা আসলে সামরিক চাপের অংশ। এবার যে সময় ঘটনাটা ঘটেছে সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ, সিজফায়ার চলছে। দেখুন, আলোচনার কথা হচ্ছে এই সময় একটা জাহাজ জব্দ করা মানে হলো ইরানকে একটা বার্তা দেওয়া, আলোচনার টেবিলে আসো, না হলে আমরা তোমাদের চাপে রাখবো। কিন্তু ইরান এই চাপে নরম না হয়ে আরও শক্ত হচ্ছে বন্ধুরা, শক্ত হয়ে যাচ্ছে। এই জাহাজ আটকের ঘটনা ইরানের ভেতরে আমেরিকা বিরোধী মনোভাবকে আরও জোরদার করেছে। সরকারের ওপর চাপ বাড়ছে যে কোনোভাবেই নমনীয় না হতে। এবং সবচেয়ে একটা মজার আপডেটে বন্ধুরা আসি। দেখুন, ট্রাম্প বনাম সিএনএন, এটা একটু অন্যরকম ঘটনা। এটা শুধু রাজনীতির খবর না, এটা একটা শিক্ষামূলক ঘটনাও আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, ঘটনাটা হলো যে সিএনএন একটা রিপোর্ট করেছে, যেখানে বলা হয়েছে যে আমেরিকার সেনারা ইরানে একটা অপারেশন চালিয়েছিল ইউরেনিয়াম খোঁজার জন্য। অজুহাত ছিল একজন হারিয়ে যাওয়া পাইলটকে খোঁজো। এবার কিন্তু আসল উদ্দেশ্য ছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর যে ইউরেনিয়াম পড়েছিল সেটা উদ্ধার করা বা তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তো সিএনএন বলছে এই অপারেশন সফল হয়নি, ইরানের ইউরেনিয়াম খোঁজা বা উদ্ধার করা আমেরিকান সেনাদের পক্ষে সম্ভব হয়নি। এটা শুনে ট্রাম্প রেগে আগুন। তিনি বললেন সিএনএন আমাদের সেনাদের অপমান করছে, মিথ্যা খবর ছড়াচ্ছে, এরা ভ্রষ্ট মিডিয়া। তো কিন্তু ট্রাম্পের যুক্তিটা একটু খেয়াল করো। তিনি বললেন আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় এত ভয়ঙ্কর হামলা করেছি যে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ পড়ে আছে, ইউরেনিয়ামের ওপর সেই ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে, সেটা সরিয়ে তারপর ইউরেনিয়াম উদ্ধার করা হবে। মানে ট্রাম্প নিজেই স্বীকার করে নিলেন যে ইউরেনিয়াম এখনও পাওয়া যায়নি, কিন্তু সেটাকে নিয়ে সাফল্য হিসেবে দেখাচ্ছেন, বা যে হামলা করেছি এখন পরিষ্কার করছি। তো সিএনএনের পয়েন্টটা হলো যে ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ, সব ধ্বংস হয়ে গেছে, ইউরেনিয়াম নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হলো অপারেশন এখনও শেষ হয়নি, ইউরেনিয়াম পাওয়া যায়নি এবং ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। বন্ধুরা, এই ছিল আজকের গত 24 ঘন্টা বিশেষ কিছু আপডেটগুলি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কোথা থেকে দেখছেন আপনি এই ভিডিওটিকে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে